কালো চাদরে ঢাকা মুখ, হাতে অদ্ভুত নকশার বন্দুক। নিজেকে আমাদের হাতে তুলে দাও অর্জুন, না হলে এই ছেলেটার মাথার ভেতর রক্ত থাকবে না। পুলিশরা থমকে যায়, স্নায়ু টান টান। এক পুলিশ ধীরে ধীরে বন্দুক তুলে হঠাৎ গুলি করেন, কিন্তু অবয়বটা এক পাশে লাফ দিয়ে পাশ কাটায়। গুলিটা পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপরই পরপর দুটো গুলি ছোড়ে সে, আর সেই সাথেই অরিন্দমের গলা থেকে ভেসে ওঠে মৃত্যু যন্ত্রণা। হুঁশিয়ার করেছিলাম তোমাদের। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনুন ফেক। আমাদের আজকের নিবেদন লেখক মতিঝিলের কলমে অর্জুন এবার দার্জিলিংয়ে। আজকের গল্প ঠিক যতটাই রোমাঞ্চকর, ঠিক ততটাই অ্যাডভেঞ্চারপূর্ণ। গোয়েন্দা অর্জুন আজ যাচ্ছেন দার্জিলিংয়ে। চলুন আমরাও যাই এই রহস্য উন্মোচনের সঙ্গী হতে। চৈত্র মাস। শহর যেন সূর্যের তীব্র তাপ প্রবাহে রৌদ্রস্নাত। এমনই এক দিনে ঘরের এক কোণে কাঠের দোলনাতে বসে অর্জুন ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। চায়ের কাপে ধোঁয়া উঠছে, আর তার চোখ দুটো যেন কোথাও দূরে তাকিয়ে, যেখানে রহস্য, উত্তেজনা আর অজানা রোমাঞ্চ লুকিয়ে আছে। তার বসার ঘরের বড় জানালা দিয়ে আলো এসে পড়েছে ঘরের ভেতরে রাখা কাশ্মীরি কার্পেটের ওপর। হঠাৎ গেটের বাইরে থেকে ভেসে এলো একটা গলার আওয়াজ। বাবু, এখন সিটি এসে আপনার জন্য। মলয়দা, একটু দেখো তো কি আছে। মলয়দা দরজা খুলে দেখল একজন ডাক পিয়নের হাতে চিঠি। মলয়দা চিঠিটা এনে অর্জুনের হাতে দিল। চিঠির খামে প্রেরকের নাম মদন মোহন নাইডু দেখে মুহূর্তে চোখে আলো জ্বলে উঠল অর্জুনের। মদন মোহন নাইডু দার্জিলিংয়ের বিখ্যাত হেরিটেজ হাউস মিউজিয়ামের প্রতিষ্ঠাতা, ইতিহাস আর পুরাতত্ত্বের জগতে যার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। অর্জুন চিঠিটা ছিঁড়ে খুলে পড়তে শুরু করল। প্রিয় অর্জুন, আপনার দক্ষতার কথা অনেকবার শুনেছি। আমার মিউজিয়ামে সম্প্রতি ঘটে গেছে একের পর এক ভয়ানক ঘটনা। 3 अमूल्य पुराकृति, एक प्राचीन तिब्बती मुखोश, दूसरा नेपाली बुद्धा मूर्ति और तीसरा 17 শতকের রাজস্থানী খঞ্জর পরপর নিখোঁজ হয়ে গেছে। পুলিশ তদন্ত চালালেও আমি নিশ্চিত এটি একটি গভীর ষড়যন্ত্র আছে। এ চুরির পেছনে কেউ খুব সুপরিকল্পিতভাবে এগোচ্ছে। আমি চাই আপনি নিজে দার্জিলিং এসে বিষয়টি তদন্ত করুন। যদি রাজি থাকেন তাহলে আপনার থাকার ব্যবস্থা আর যাতায়াতের ব্যয় আমি বহন করিবে। বিনীত মদন মোহন নাইডু, হেরিটেজ হাউস মিউজিয়াম, দার্জিলিং। চিঠি পড়া শেষ হতেই অর্জুনের মুখে এক রহস্যময় হাসি খেলে গেল। চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার রক্ত তখনও গরম। এক দীর্ঘ বিরতির পর আবার রহস্যের আহ্বান এসেছে। সময় নষ্ট না করে সে তার অ্যাসিস্ট্যান্ট অরিন্দমকে ফোন করে বলল, হ্যালো, হ্যাঁ অরিন্দম, তৈরি থাকো। কাল বুধবার রাত 10টাতে ট্রেন আছে হাওড়া থেকে। আমি দুজনের টিকিট কেটে রাখছি। স্যার, আমরা কোথায় যাচ্ছি? আমরা দার্জিলিং যাব। তৈরি হয়ে থেকো, যা যা এসেনশিয়াল সব দেবে।
কেমন? আচ্ছা স্যার। ফোন রেখে দেওয়ার পর অর্জুন ভাবতে থাকলো। তার মনে কত প্রশ্ন ভেসে উঠল। এত কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে চুরি সম্ভব হলো? কেনই বা এত দামি বস্তু তিনটির পেছনে কেউ এত আগ্রহী? পুলিশের চোখ ফাঁকি দিয়ে কে এমন নিখুঁত পরিকল্পনা করছে? ভাবতে ভাবতে অর্জুন উঠে পড়ল। আলমারির তলা থেকে বের করলো তার পুরনো ব্যাগটা। ব্যাগে ঢুকিয়ে ফেললো তার ছোট ক্যামেরা, নোটবই, কলম আর সেই বিশেষ লেন্স যেটা দিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রমাণও ধরা পড়ে। ঘর ছাড়ার আগে একবার জানালার দিকে তাকালো। দূরে দার্জিলিংয়ের মেঘে ঢাকা পাহাড় যেন তাকে আহ্বান জানাচ্ছে এক অজানা রহস্যের মাঝে হারিয়ে যেতে, এক নতুন লড়াইয়ের অংশ হতে। রাতের ট্রেনে হাওড়া জাংশন থেকে রওনা হলো অর্জুন। গন্তব্য দার্জিলিং। প্রথমে তাকে যেতে হবে নিউ জলপাইগুড়ি। ট্রেনের সময় রাত 10টা। পাহাড়িয়া এক্সপ্রেস, 14 নম্বর প্ল্যাটফর্ম। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায় অর্জুন আর অরিন্দম। সঙ্গে কিছু খাবার আর জলের বোতল নেয় তারা। ট্রেন নির্ধারিত সময় ছাড়ল। ট্রেনটা একে একে সব স্টেশন, গাছপালা, প্রকৃতি সব পার হতে থাকলো। ট্রেন পৌঁছলো পরের দিন সকাল 11টা নাগাদ নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ি থেকে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে অর্জুন আর অরিন্দম চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়ি যত পাহাড়ের দিকে এগোতে থাকলো, অর্জুনের চোখে যেন এক অদৃশ্য শক্তির টানে প্রকৃতির রং তুলি দিয়ে আঁকা সৃষ্টির নিঃশব্দ অমোঘ আকর্ষণে আবদ্ধ হয়ে গেল। জানালার বাইরে বিস্তৃত পাহাড়ের দৃশ্য যেন তার মনকে আঁকড়ে ধরছিল। উঁচু উঁচু পাহাড়গুলো মেঘের সঙ্গে মিশে গেছে। তাদের পাথুরে শরীরগুলি যেন প্রাচীন সময়ের গল্প বলছে। কাঠিন্য আর ভয়ঙ্কর সৌন্দর্যের এক অদ্ভুত মিশেলে আচ্ছাদিত ছিল সেই দৃশ্য। পাহাড়ের এই বিশালতা, এই ভয়ঙ্কর রুক্ষতা যেন পৃথিবী আর আকাশের মাঝে এক অদৃশ্য সীমান্ত তৈরি করছিল। অর্জুনের চোখে সেই দৃশ্য লেগে রইল। মনে হলো যেন সেই পাহাড়গুলো শুধু শক্তি নয়, এক গভীর রহস্য ধারণ করে রেখেছে। পথে যেতে যেতে অর্জুন খুব সন্তর্পণে অরিন্দমের সাথে মেসেজে কথা বলতে লাগলো। অরিন্দমকে কেসের সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিল মেসেজে। সে মুখেও বলতে পারত, কিন্তু সে পুরো ব্যাপারটা গোপন রাখতে চায়। জানবে শুধু সে নিজে আর তার সহকারী অরিন্দম। চালকের মুখে এক অদ্ভুত কঠোরতা, যেন ঠান্ডার থেকেও বেশি শীতল কিছু চাপা পড়ে আছে তার অভিব্যক্তিতে। দার্জিলিং শহরের পুরনো রাস্তাগুলো পেরিয়ে যখন তারা ভিক্টোরিয়া প্যালেসের সামনে পৌঁছলো, একটা বড় সাইনবোর্ডে লেখা হোটেল ভিক্টোরিয়া প্যালেস, দ্য ডি অ্যান্টনিস গ্রুপ, তখন সূর্য পাহাড়ের আড়ালে ঢলে পড়েছে। হোটেলটি যেন এক প্রাচীন দালানের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। লোহার গেট, সবুজ শ্যাওলায় ধরা প্রাচীন দেওয়াল আর ছাদে অজস্র পুরনো ঝাউ গাছের ছায়া পড়েছে। হোটেলের ম্যানেজার নিজেই দরজা পর্যন্ত এগিয়ে এলেন। বয়স 50-এর কাছাকাছি, পরিপাটি চেহারা, কিন্তু চোখে এক ধরনের দুশ্চিন্তা স্পষ্ট। স্বাগতম মিস্টার অর্জুন, আমি সুবোধ মল্লিক, এই হোটেলের ম্যানেজার। মিস্টার মদনমোহন নাইডু আপনার কথা আগেই জানিয়েছিলেন। আপনার ঘর প্রস্তুত আছে। ধন্যবাদ। জায়গাটা বেশ নিরিবিলি। এই হোটেলটা যেন পুরনো ব্রিটিশ দিনের কোনো সময় থেকে উঠে এসেছে। দেওয়ালগুলো যেন ইতিহাস বলছে। হ্যাঁ, এই দালানটা 1897 সালে তৈরি। তখন এখানে ব্রিটিশ অফিসাররা ছুটি কাটাতে আসতেন। বন্ধ থাকার পর কিছু সংস্কার করে আবার চালু করা হয়েছে। তবে পুরনো দালান হলে নিশ্চয়ই কিছু পুরনো হিসেবও রয়ে গেছে এখানে। পুরনো হিসাব ঠিক বুঝলাম না, তবে এই ধরনের জায়গায় কিছু গল্প তো থাকেই। আর আপনি যদি ইতিহাস প্রিয় হন, ঘরের ভেতরের রেকর্ড বইটা দেখতে পারেন। রেকর্ডের প্রতি আগ্রহ তো আছেই। শুনেছি কয়েকজন অতিথি হঠাৎ করে ঘর ছেড়ে চলে গেছেন গত বছরে। সে তো হতেই পারে, সবাই তো আর পাহাড়ের নিস্তব্ধতা সহ্য করতে পারে না মিস্টার অর্জুন। তাছাড়া কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে লোকজন কিছু বাড়িয়েও বলে। কোনো পুলিশ রিপোর্ট হয়েছে?
যদি হঠাৎ করে কেউ চলে যান সেটাও তো সন্দেহজনক। না, কোনো পুলিশি ব্যাপার হয়নি। যারা গেছে নিজের ইচ্ছেতেই গেছে। আমি তো শুধু হোটেল চালাই, তদন্ত করি না। তবে আমার কাজই হচ্ছে প্রশ্ন করা। আপাতত ঘরটা দেখি। তারা সিঁড়ি বেয়ে ওঠে। দেয়াল জুড়ে ঝোলানো পুরনো ছবিগুলোয় অর্জুন চোখ বুলোয়, কিন্তু কোনো কথা না বলে এগিয়ে যায়। ঘর 312। এখান থেকে পুরো শহর দেখা যায়। দরজাটা একটু ভারী, পুরনো কাঠামো বলে ছোটখাটো সমস্যা থাকে, তবে ঘর নিরাপদ। শুধু একটা অনুরোধ, রাত 12টার পর এই তলায় কেউ যেন না ঘোরেন। ওয়ারিং লুজ আছে, আর কিছু মেরামত কাজ চলছে। লাইটের সুইচগুলো পুরনো, আর কাঠের মেঝেতে চলার শব্দ ঠিক পাশের ঘরেও পৌঁছয়। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে সব ঠিক করতে। ডিনার 8টায় রেস্তোরাঁয় দেখা হবে। সুবোধ মল্লিক চলে গেলে অর্জুন ঘরের পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখেন। শহরের আলো কমে এসেছে। তোমার মনে হচ্ছে না এখানে কিছু চাপা পড়েছে? আমারও তাই মনে হচ্ছে। ও, তাহলে শুরুটা এখান থেকেই। হয়তো এই 312 নম্বর ঘরটা আমাদের প্রথম সূত্র দেবে। এতগুলো চুরি, পুলিশের কোনো ট্রেস নেই। আচ্ছা, কিভাবে সম্ভব? এমন একটি সুরক্ষিত জায়গা, এমন নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও? তবে স্যার, বিষয়টা যে নিছক চুরি নয় সেটাও বোঝা যাচ্ছে। পুলিশের তদন্ত সেভাবে এগোচ্ছে না, কারণ তারা আসল রহস্যের গভীরেই পৌঁছাতে পারেনি। একটা জিনিস বুঝতে পারছি, এই চুরির পেছনে শুধুমাত্র টাকা নয়, আর অনেক কিছু গভীর উদ্দেশ্য থাকতে পারে। ওদের আসল লক্ষ্য হয়তো অন্য কিছু। হ্যাঁ, সম্ভবত। আর যে ব্যক্তি বা ব্যক্তিরা এসব করেছে তাদের অভিজ্ঞতা ও জানাশোনা খুবই গভীর। এসব তিব্বতী মুখোশ, বুদ্ধমূর্তি বা রাজস্থানী খঞ্জর, এগুলো যে শুধুমাত্র ঐতিহাসিক মূল্য আছে তাই নয়, কিছু অতিরিক্ত গুরুত্বও থাকতে পারে। তোমার কথা একটা বীজ রয়েছে। এটা শুধু চুরি নয়, সম্ভবত একটি অতি চিন্তা ভাবনা বা এক গভীর পরিকল্পনার অংশ। আর যদি সেটা হয়, তাহলে আমরা কি আসল উদ্দেশ্যটি খুঁজে বের করতে পারবো? তবে আমাদের পক্ষে এই মুহূর্তে চুরি হওয়ার পেছনে কারণ জানাটা খুব কঠিন স্যার। পুলিশের সামনে কোনো নির্দিষ্ট তথ্যই নেই। তবে আমাদের কিছু কাজ আছে অরিন্দম। রাতে এই হোটেলেই কিছু পরিবর্তন বা অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। তারা আরও কিছু সময় গোপনভাবে কথা বলে, তারপর ডিনারে যাওয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং হোটেলের সিঁড়ি ধরে নিচে নামতে গিয়ে তাদের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিছু অজ্ঞাত রহস্যের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে তারা রেস্তোরাঁর দিকে এগিয়ে চলেছে। হোটেলের রেস্তোরাঁয় এসে ঢুকতেই তারা লক্ষ্য করল অন্য অতিথিরা ইতিমধ্যেই খাচ্ছে। অর্ণব ঘোষ, হোটেলের ম্যানেজার, তাদের অপেক্ষা করছিলেন। আপনাদের জন্য ডিনার প্রস্তুত। আপনি কি এখন কিছু হালকা খাবার খেতে চান? আশা করি ঘরটা আপনার পছন্দ হয়েছে। অর্জুন এবার রেস্টুরেন্টে কিছু বহু প্রাচীন মূর্তি, কিছু প্রাচীন শিল্পকর্ম দেখতে দেখতে বললেন, ঘর তো চমৎকার, আর এখানে এরকম অনেক পুরনো শিল্পকর্ম আর মূর্তিও রাখা আছে। আপনার পছন্দের প্রশংসা করতে হয়। ধন্যবাদ। এছাড়াও এই হোটেল একসময় একটি ঐতিহাসিক বাংলো ছিল, কলোনিয়াল আমলে নির্মিত। অনেক সংগ্রহ এখনো আমরা ধরে রেখেছি। অতিথিরা পছন্দ করেন। কিছু মূল্যবান টুকরোও রয়েছে, তবে নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আচ্ছা, তাহলে এবার খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, তবে আমরা আগে একটু মেনুটা দেখতে চাই। এই রেস্তোরাঁটা তো অনেক পুরনো মনে হচ্ছে। কিছু বিশেষ খাবারের আস্বাদ পাবো? হ্যাঁ, এই রেস্তোরাঁয় এক বিশেষ খাবার রয়েছে যার নাম চিকেন সেকুয়া। এটি নেপালি স্টাইলে বারবিকিউ চিকেন, হালকা ঝাল ও মশলাদার, স্মোকি ফ্লেভার। আপনি চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, শুনলাম এখানকার মিউজিয়ামে সম্প্রতি কয়েকটা দুষ্প্রাপ্য শিল্পকর্ম চুরি হয়েছে। আপনার কি সে বিষয়ে কিছু জানা আছে?
এখানকার মিউজিয়াম আমাদের হোটেল থেকে খুব দূরে নয়, তাই পুলিশ হোটেলের কিছু রেকর্ড দেখতে চেয়েছিল। তবে আমরা মিউজিয়ামের সঙ্গে সরাসরি যুক্ত নই। আপনার হোটেলেও তো নানান ধরনের শিল্পকর্ম রাখা আছে, তা সেগুলোর নিরাপত্তা কেমন? প্রতিটি কক্ষে ক্যামেরা রয়েছে, সব কিছুর রেকর্ড রাখা হয়। আর আমাদের সংগ্রহ মিউজিয়ামের চেয়ে অনেক ছোট, তবে দামি। কথা বলতে বলতে কিছুক্ষণ পর চিকেন সেকুয়া এসে পৌঁছতেই পরিবেশনকারী নীরবে হাত চালালেন। ধোয়া ওঠা প্লেটের গন্ধে ভরে উঠল টেবিলটা। অর্জুন আর অরিন্দম দুজনেই খানিক চমকে তাকালো সেই দিকে। ওহো, দারুণ গন্ধ! এটা যদি খারাপ হয় তাহলে কিছুই ভালো না। স্পাইস আর স্মোকের কম্বিনেশন একেবারে পারফেক্ট। বুঝতেই পারছি লোকটা রান্না বোঝে। হোটেল যত পুরনোই হোক, রান্না তো একদম টপ ক্লাস। তবে দেখুন, আবার বাড়ালো হলে মানুষ অনেক কিছু চোখ এড়িয়ে যেতে দেয়। ওদের কথার ফাঁকেই ওয়েটার আর ম্যানেজার সুবোধ মল্লিক এসে জিজ্ঞেস করলো আর কিছু লাগবে কিনা। দুজনেই মাথা নাড়ল। আবার তারা খাবারে মন দিল। তবে অর্জুনের দৃষ্টি মাঝে মধ্যে চলে যাচ্ছিল রেস্টুরেন্টের কোণের সেই কাঠের বাক্সটার দিকে, যেখানে রাখা পুরনো ব্রোঞ্জের মূর্তি। এমন সময় হঠাৎ হোটেলের ম্যানেজার সুবোধ মল্লিকের কাছে একটি ফোন আসে। তিনি ফোন রিসিভ করে বললেন, হ্যাঁ স্যার, আপনি কখন আসছেন? আচ্ছা স্যার। ফোন রেখে ম্যানেজার সুবোধ মল্লিক বললেন, অর্জুনবাবু, আমি আসছি। হোটেলের মালিক অ্যান্টনি সাহেব আসছেন। এই বলে সুবোধবাবু বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণের মধ্যেই একটা লাল মার্সিডিজ গাড়ি ঢুকল। সেই গাড়ি থেকে নামলো এক সাহেব, কোঁকড়ানো চুল, টিকালো নাক, চোখে রিমলেস চশমা। বয়স 50 অতিক্রম করেছে। হোটেল ম্যানেজার সাদর আমন্ত্রণে হোটেলের ভিতর আনলেন অ্যান্টনি সাহেবকে। অর্জুন এবার বলল, ইনিই তবে হোটেলের মালিক, ডি অ্যান্টনি। আমার মনে হয় কাল সন্ধেবেলা একটু ঘোরাঘুরি করা দরকার। স্যার, একটা কথা বলি, আপনি সন্ধেবেলায় বেরোবেন বলছেন কেন? সকালবেলা হলে আলো থাকে, ভালোভাবে সবকিছু দেখা যায়, তখন বেরোলেই তো সুবিধা হতো। অরিন্দম, যারা লুকিয়ে কিছু করে তারা দিনে করে না। সন্ধে থেকে রাতের মধ্যেই হয় সব চালাচালি, বুঝতে পেরেছ? যখন রাস্তা ফাঁকা হয়, পাহাড় কুয়াশায় ঢাকা থাকে, আর বাইরের কেউ সহজে কিছু টের পায় না। তুমি এখনো বুঝে উঠতে পারোনি এই অপারেশনটা ঠিক কতটা সূক্ষ্মভাবে চালানো হচ্ছে। আমি চাই না ওদের কেউ আগে থেকে সাবধান হয়ে যাক। সন্ধেবেলায় আমাদের জন্য সবচেয়ে সম্ভাব্যময় সময়। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন। তোমার কাজ হবে চুপচাপ আমার সঙ্গে থাকা আর পর্যবেক্ষণ করা। কাল সন্ধ্যেতে বেরোবো, সময় মতো আমাদের তৈরি থাকতে হবে। সন্ধ্যা নামতেই পাহাড়ের কুয়াশা যেন আস্তে আস্তে চাদরের মতো সবকিছুকে ঢেকে ফেলতে শুরু করলো। হালকা ঠান্ডা পড়েছে। অর্জুন চুপচাপ হাঁটছে। কিছুটা দূরে অরিন্দম ব্যাগ সামলে পিছন পিছন হাঁটছে। স্যার, এত কুয়াশা, আপনি ঠিক মতো দেখতে পাচ্ছেন তো? আমাদের শুধু খেয়াল রাখতে হবে, যেভাবে হোক পাহাড়ের সন্ধে মানেই অনেক গল্প চাপা পড়ে থাকে। তাই আমি চাই না কোনো কিছু মিস হোক, বুঝতে পেরেছ? অর্জুন কথা শেষ করে বাঁক ঘুরতেই তার সামনে উদয় হলো একটা পুরনো বৌদ্ধ মঠ। চারপাশে ভগ্নপ্রায় পাথরের গেট, জায়গায় জায়গায় শ্যাওলা জমেছে। মঠের গায়ে এক কোণায় ঝুলছে একটা ছেঁড়া পতাকা। আর তখনই ওরা দেখতে পেল মঠের গেটের ঠিক পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ। কুচকুচে কালো গায়ের রং, মাথায় টাক, মুখ জুড়ে ঘন সাদা দাড়ি, হাতে বাঁশের লাঠি, পরনে ধুতি সদৃশ্য লাল কাপড় এবং গায়ে মোড়া লাল শাল। অরিন্দম থেমে পড়ে। ওই লোকটা কি আমাদের দেখেই দাঁড়িয়ে আছে? ওই শালটা দেখেছ? শাল? ওই, হ্যাঁ তো, সাধারণ তিব্বতী পোশাকের মতোই তো লাগছে। ঠিক সেরকম নয়, ওই একই ধরনের শালের ভাঁজ আমি দেখেছি কাল সেই কাঠের বাক্সে। অর্জুন একটু এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন ছোড়ে, আপনি কি এই মঠে থাকেন?
বৃদ্ধ চুপ করে তাকিয়ে থাকে, চোখে একরাশ স্থিরতা। কোনো উত্তর নেই, শুধু বাঁশের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে মঠের ভেতর চলে যায়। কোনো উত্তরই তো দিল না, গম্ভীর মুখে হেঁটে চলে গেল খালি। এদের কাজ কথা বলা নয়, এদের কাজ চলে শব্দের বাইরে। কিন্তু আমি নিশ্চিত এই মঠটা আর নিরীহ ধর্মস্থান নেই। কিছু একটা এখানে গোপনে লুকিয়ে রাখা হয়। মানে পাচার কর্মস্থান থেকে? এইটাই তো সবচেয়ে বুদ্ধিদীপ্ত পন্থা। ধর্মকে সামনে রেখে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে অপরাধ, এতে আর কারো সন্দেহ হবে না। বাইরে থেকে দেখলে মনে হবে পুরনো লামার আশ্রম, ভেতরে হয়তো অস্ত্র বা প্রাচীন চোরাই শিল্পবস্তু লুকোনো। এত বড় চক্র কে জড়িত থাকতে পারে তাহলে? যদি আমার অনুমান ঠিক হয়, আমার মনে হয় ক্লু লুকিয়ে আছে এই লাল শালের ভেতরেই। কথা শেষ করে অর্জুন একটা সিগারেট ধরিয়ে মঠের দিকে তাকিয়ে একটু সময় নিল। বাতাসের সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে। এই পাহাড়ের চূড়ায় কিছু চাপা পড়ে আছে অরিন্দম, কুয়াশার মতো। স্পষ্ট নয়, কিন্তু আমি জানি সেটাকে সরাতে হবে, না হলে কেউ টের পাবে না কি করে ধর্মের মুখোশ পড়ে অপরাধের জাল বোনা হচ্ছে। সন্ধ্যার শেষ আলোয় পাহাড় ঢেকে ফেলেছে ধোঁয়াটে কুয়াশা। অর্জুন আর অরিন্দম ধীর পায়ে ফিরছিলেন সেই পুরনো মঠ থেকে। চারপাশে নিস্তব্ধতা, পাইন গাছের মাথায় হালকা বাতাসের শব্দ। অর্জুন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, অরিন্দম, আমরা খেয়াল করেছি সেই বৃদ্ধের গায়ে লাল শাল আছে। এই ধরনের শাল সাধারণত পূর্বাঞ্চলের কিছু নির্দিষ্ট লামা সম্প্রদায় পরেন, বিশেষ করে যারা পাহাড়ের সীমান্ত অঞ্চলে ধর্মীয় আনুষ্ঠানিকতার আড়ালে আলাদা কিছু করে। আমি ওই শালের গলার দিকটায় একটা সাদা সেলাই লক্ষ্য করেছিলাম, ঠিক যেমনটা আগেও দেখেছিলাম একবার সিকিম সীমান্তে। মানে আগে এই ধরনের কিছু তদন্তে আপনি যুক্ত ছিলেন স্যার? হ্যাঁ, 8 বছর আগে এক আন্তর্জাতিক চোরাচালান মামলায়। সেই তদন্তের শেষ সূত্র এসেছিল কার্শিয়াংয়ের এক পরিত্যক্ত রেল টানেল থেকে। সেই টানেলটা সরকারি কাগজে বন্ধ হয়ে গেছে বলে ঘোষণা হলেও আমরা সন্দেহ করেছিলাম সেটাই পাচারের গোপন পথ। অর্জুন থেমে আকাশের দিকে তাকালেন। আজ এতদিন পর আবার একই রকম প্যাটার্ন, ধর্মস্থানের আড়ালে অপ্রচলিত পোশাক আর সেই লাল শাল। আমার মনে হচ্ছে এই চক্রটার শেকড় অনেক গভীরে। আমাদের মনে হচ্ছে কার্শিয়াং যেতে হবে। কিন্তু স্যার কার্শিয়াং কেন? কারণ আমার মনে হয় এই সব কিছুর পেছনে একটা পুরনো ছায়া ফিরে এসেছে। কয়েক বছর আগে কার্শিয়াংয়ের এক বৌদ্ধ মঠ থেকে একটি দুষ্প্রাপ্য মূর্তি উধাও হয়ে গিয়েছিল। আজ আবার সেই একই ধরন, ধর্মস্থানের আড়াল, লাল শাল, অদ্ভুত অসংগঠিত আচার। আমি নিশ্চিত এই চক্রটা ওখানেই সক্রিয় আছে। আমাদের কার্শিয়াং যেতে হবে। সত্যিটা জানতে হলে ওদের নিজস্ব পরিধির ভেতরে ঢুকতেই হবে। স্যার, তাহলে কি আপনি মনে করছেন এই মঠ, এই বৃক্ষ সবই একটা বড় নেটওয়ার্কের অংশ? পাহাড়ের চূড়ায় কিছু চাপা পড়ে আছে অরিন্দম, কুয়াশার মতো, স্পষ্ট নয়, কিন্তু আমি জানি সেটাকে সরাতে হবে, নাহলে কেউ টের পাবে না কি করে ধর্মের মুখোশ পড়ে অপরাধের জাল বোনা হচ্ছে। তবে এই কেসের এখন সীমান্ত পর্যন্ত গড়াবে। আমি আগেই বুঝতে পেরেছিলাম এই কারবার ভারতের ভেতরে আটকে নেই, এর শেকড় ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। স্যার, তাহলে তো আমাদের কার্শিয়াং যেতেই হবে। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমাদের চাই স্থানীয় পুলিশের সহযোগিতা। এদের মোকাবিলা একা সম্ভব নয়। ছোট্ট থানা। ঘরের ভেতরে চেয়ারে বসে অর্জুন, পাশে অরিন্দম। টেবিলের ওপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর বসু। মিস্টার অর্জুন রায়, আপনার নাম আগেই শুনেছি, পেশাদার, নির্ভরযোগ্য, কিন্তু এই বিষয়ে কিভাবে নিশ্চিত হলেন যে চোরাচালান
কার্শিয়াং টানেল দিয়ে হচ্ছে। 7 বছর আগের তদন্তে কার্শিয়াংয়ের সেই টানেলের নাম উঠে এসেছিল। এবার মঠের শিববৃক্ষ, লাল শাল এবং পাহাড়ি ধাঁচের কিছু ধাতব নিদর্শন দেখে নিশ্চিত হয়েছি কারবারটা আবার চালু হয়েছে। এর সঙ্গে সীমান্ত পেরোনো পণ্য পাচারেরও যোগ আছে। স্যার, আমরা ওই সুড়ঙ্গের দিকে গেলে দৃষ্টি আকর্ষণ হতে পারে, ঝুঁকি বাড়বে। আপনারা যদি অভিযানে আমাদের সঙ্গে থাকেন আমরা প্রস্তুত। তবে অভিযান হবে একেবারে চুপি সারে, রাতে। ওই টানেল এখনো সরকারি কাগজে বন্ধ, কিন্তু ভিতরে কি হচ্ছে তা জানাটা আমাদের কর্তব্য। আমরা সহযোগিতা করব। শুধু মনে রাখবেন, এই চক্রের মাথা দুঃসাহসী। ওরা জানে কিভাবে পাহাড়কে ঢাল করে মানুষের বিশ্বাসকে অস্ত্র বানাতে হয়। আমরা জানি মিস্টার রায়, কিন্তু এবার পাহাড়ও গোপন রাখবে না তাদের অপরাধ। অর্জুন, অরিন্দম ও ইন্সপেক্টর বসু বসে আছেন থানার অফিসারের ঘরে। দেওয়ালে ঝুলছে পুরনো মানচিত্র আর পেছনে তাক জোড়া ফাইলের স্তূপ। কিছুক্ষণ পর উপস্থিত হলেন কার্শিয়াং থানার ওসি বিক্রম সিংহ। অর্জুন, অরিন্দম আর ইন্সপেক্টর বসুর থেকে সমস্ত বিবরণ শুনে ওসি বললেন, মিস্টার রায়, আপনারা তো পাহাড় থেকে নামলেন, বুঝতেই পারছেন এখানকার পাহাড় যেমন সুন্দর তেমনি এর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা নিশ্চিত যে এই চোরাচালান চক্র শুধুই স্থানীয় নয়, এর সঙ্গে আন্তর্জাতিক স্তরের যোগসূত্র রয়েছে। শুনেছি পুরনো একটা রেল সুড়ঙ্গ আছে, ওটা কি এখনো চালু? না, ওই টানেল এখন বন্ধ। এই 7-8 বছর আগে ওখানে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি কাগজে ওই টানেল এখন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। যদিও দেখুন, বেশ কিছুদিন আগে আমার হাতে কিছু অদ্ভুত রিপোর্ট এসেছে। ওখানকার স্থানীয় লোকেরা বলছে যে তারা নাকি রাতের দিকে ওখানে ট্রেন চলাচলের শব্দ শুনতে পায়। মানে চোখে কেউ দেখেনি, তবে ওই ট্রেন চললে যেরকম একটা জান্তব আওয়াজ হয় সেরকম আওয়াজ নাকি অনেকেই শুনেছে। এমন শব্দ কিভাবে সম্ভব? ওই লাইন তো দীর্ঘদিন বন্ধ। হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। ভেরি মিস্টেরিয়াস। আমার মনে হয় ওই সুড়ঙ্গ এখনো ব্যবহৃত হচ্ছে, তবে চোরাপথ হিসেবে ভারত থেকে নেপাল হয়ে আন্তর্জাতিক বাজারে পাচার হচ্ছে মূল্যবান শিল্প সম্ভার। ধর্মস্থান, লামা, ট্রাস্ট সবকিছু একটা চাদরের মতো, আর তার নিচে সত্যিটা চাপা পড়ে আছে। অবশ্যই মিস্টার রয়, আমরা আপনার তদন্তে সাহায্য করব, তবে আপনাকে সাবধান করছি, এই চক্র কিন্তু বেপরোয়া। এরা খুন করতেও দুবার ভাববে না। সো বি কেয়ারফুল। আমি ভয় পাই না অফিসার। আমি ন্যায়ের খোঁজে এসেছি, এবার সেই সুড়ঙ্গটা খুঁজে দেখা দরকার। কার্শিয়াং, গভীর রাত, আকাশ আধারে ঢাকা। এক ফালি চাঁদের ক্ষীণ আলো ভেসে আসছে, যা স্নিগ্ধ নয় বরং রহস্যময়। হিমেল কুয়াশা পাহাড়কে গিলে নিচ্ছে ধীরে ধীরে। দূরের জঙ্গলে পাহাড়ি কুকুরের ঘেউ ঘেউ। রাত যেন গা ছমছমে নিঃশ্বাস ফেলে। একটি পুলিশ জিপ ধীরে ধীরে থামে পাহাড়ি গুহার মতো দেখতে এক পুরনো সুড়ঙ্গ পথে। ধুলো মাখা রেল লাইন, অনেক দিন ধরে অচল হয়ে পড়ে থাকা এক ভুতুড়ে রাস্তা। জিপ থেকে নেমে আসে 4-5 জন সশস্ত্র পুলিশ। তাদের সঙ্গে ইন্সপেক্টর বসু, ওসি বিক্রম, অর্জুন ও অরিন্দম। সবাই প্রস্তুত তো? আলো নিভিয়ে রাখো, আমরা শব্দহীনভাবে এগোবো। সামান্য ভুল মানেই কিন্তু বিপদ। ওরা জানে না আমরা আজ আসছি। ঠিকঠাক এগোলে এটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় সুযোগ। চলো, শেষ করি এদের খেলা। তারা ধীরে ধীরে প্রবেশ করে সুড়ঙ্গের ভেতর। চারপাশে স্যাঁতস্যাঁতে গন্ধ, দেয়ালে জমে থাকা শ্যাওলা, মেঝেতে পুরনো কাঠের পাটাতনের টুকরো। রেল লাইনের উপরে জং ধরেছে। প্রতিটি পদক্ষেপে এক অদ্ভুত খচখচে শব্দ, বাতাস নিঃশব্দ, কিন্তু তার মধ্যেও
যেন এক চাপা গর্জন লুকিয়ে রয়েছে। হঠাৎ পিছন দিক থেকে কিসের যেন টানাটানির শব্দ, তারপর ঠিক যেন অন্ধকার ছিঁড়ে বেরিয়ে এলো এক গর্জে ওঠা বুলেটের শব্দ। কেঁপে উঠল সুরঙ্গের শীতল বুক। ডাউন, সবাই নিজ। দেখা যায় বাদিকের দেয়াল ভেঙে দুই ব্যক্তি গুলি ছুটতে ছুটতে বেরিয়ে আসছে। গুলি লাগে সামনের সারিতে থাকা এক কনস্টেবলের কাঁধে। সে ছিটকে পড়ে যায়। ওসি সাহেব আহত, মেডিক পার্টস থেকে নিন ইমিডিয়েটলি। ওরা ওরা আমাদের এখানেই থামিয়ে দিতে চায়, কিন্তু আমি ওদের মুখ দেখে ফেলেছি। 2 বাক আগেই এই দুজনকে আমি দেখেছি। হ্যালো টিম বি, ডান দিক দিয়ে ফ্ল্যাঙ্ক করো, ডান দিক দিয়ে, রাইট নাও, মুভ মুভ। পুলিশেরা ততক্ষণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, কিন্তু আবার নিজেদের সংগঠিত করে তারা জবাব দিতে শুরু করে। গুলির শব্দে ভরে ওঠে গুহার ভেতরের নিস্তব্ধতা। হঠাৎ একটা গুলি এসে শত্রুর বুকে লাগে। সে ছিটকে গিয়ে পড়ে রেল লাইনের উপরে। শরীরটা ঝাঁকুনি দিয়ে নিস্তেজ হয়ে যায়। আরেকজন পালাতে গিয়ে মাথায় গুলি খায়। সে জোরে চিৎকার করে পড়ে যায় এক পাশে। ধোঁয়ার গন্ধ, বারুদের ঘ্রাণ আর গুলির চিৎকারে যেন গুহার অন্ধকারটা আরো ঘন হয়ে আসে। এরা মনে হয় সেই চক্রের লোক যারা মঠের সন্ন্যাসী সেজে লোকজনকে ভুল পথে চালিত করত। দেহ দুটো নেওয়ার ব্যবস্থা করো, ফরেন্সিকের জন্য পাঠাতে হবে। মিস্টার রয়, এই দেখুন, একজনের পকেটেই স্যাটেলাইট ফোনটা পাওয়া গেছে। কিছু আন্তর্জাতিক নম্বরে কল করা হয়েছে লাস্ট উইকে। আর এই বিলগুলো দেখুন, এগুলো সব নেপালি ভাষায় লেখা। আর এই কোণে যে লাল নীল সিম্বলটা দেখছেন, এটা হিমালয়ান আর্ট ফাউন্ডেশনের। তাহলে এখন নিশ্চিত হওয়া গেল এই চক্র শুধু মঠ বা ট্রাস্টকে ব্যবহার করছে না, বরং সন্ত্রাস ও পাচারের জন্য একটা রুট বানিয়ে ফেলেছে। এই সুড়ঙ্গ হচ্ছে তাদের মূল ফুসফুস। এখান দিয়েই সবকিছু পাচার হয়। কিন্তু চক্রের মাথা কি তো এখানেও নেই, আর ছায়াটাও পর্যন্ত নেই। আসবে আসবে, আমাদের সামনেই আসবে, কারণ পাহাড় কখনো সবকিছু চিরকাল চেপে রাখে না। সময় হলে নিজেই বলে দেয় কে কোথায় কি রেখেছিল। হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়া সুড়ঙ্গের ভিতর দিয়ে চলে যায়। চারদিকে আবার নিস্তব্ধতা নেমে আসে। পুলিশরা মৃতদেহ দুটোকে তুলে নিচ্ছে। অর্জুন, অরিন্দম আর ইন্সপেক্টর বসু তিনজনই ক্লান্ত, তাদের মুখ থমথমে। তোমরা হোটেলে ফিরে যাও, বাকি ব্যাপারগুলো আমরা সামলাচ্ছি। সকালে কিছু জানা গেলে আমি নিজে জানাবো। আজ রাতে নিস্তব্ধতাই আমাদের সবচেয়ে বড় সঙ্গী হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। পরদিন সকাল, কার্শিয়াং। সূর্যের আলো জানালার পাতলা পর্দা ভেদ করে ঘরের ভেতর ঢুকেছে। অরিন্দম বিছানায় বসে চা খাচ্ছে। অর্জুন জানালার ধারে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে, চোখে গভীর চিন্তা। হোটেলের ঘরের ফোন বেজে ওঠে। হ্যালো, বিক্রম বলছি, কার্শিয়াং থানার ওসি। অর্জুন বাবুকে একবার একটু থানায় আসতে বলবেন। গত রাতে ঘটনাটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঠিক আছে, রওনা হচ্ছি। ঘড়ির কাঁটা যত এগোয় ছায়া তত স্পষ্ট হয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, কুয়াশার আবরণে মোড়ানো চারপাশ, যেন প্রতিটি বাঁকের মধ্যে লুকিয়ে আছে অজানা বিপদ। অর্জুন আর অরিন্দম একটি সাদা স্করপিও গাড়িতে চুপচাপ বসে আছে। গাড়িটি ধীরে ধীরে নামছে হোটেল থেকে থানার দিকে। কাঁচ তুলে রাখা, মাঝে মাঝে কাঁচের ওপারে দেখা যাচ্ছে সবুজে ঢাকা ঢালু রাস্তা, মেঘে ঢাকা উপত্যকা। সূর্য ওঠার আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি এখনো। রাস্তার এক পাশে পাইন গাছ, অন্যদিকে গভীর খাদ। অর্জুন সামনের সাইড মিররের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ে পিছনের একটি বাইকের দিকে। অরিন্দম, পেছনের বাইকটা লক্ষ্য করেছ? কালো রঙের, হেলমেট পরা চালক কিছুক্ষণ ধরে আমাদের পেছনে রয়েছে। অরিন্দম ঘাড় ঘুরিয়ে কাঁচের বাইরে তাকালো। কুয়াশার মাঝে কালো বাইকটা যেন একটা ছায়া, নীরবে তাদের পেছনেই আছে। হ্যাঁ, আর
খেয়াল করেছেন ঠিক যেই বাঁকে আমরা গাড়ি ঘোরাই বাইকটাও ঠিক তখনই মোড় নেয়, বেশি এগিয়ে যায় না, কমেও না। অর্জুন কিছুক্ষণ চুপ থেকে চোখ সরু করে বাইকটার গতি লক্ষ্য করল। খুব নিখুঁত দূরত্ব রেখে চলেছে। পেশাদার কারোরও কাজ হতে পারে, অথবা পরিচিত কেউ, কিন্তু গা ঢাকা দিয়ে। গাড়ির চালক এবার জিজ্ঞেস করলো, স্যার গাড়ির স্পিড কি বাড়িয়ে দেবো? না, স্বাভাবিক রাখো। ঘাবড়ে গেলে ওরা ছায়া থেকে অদৃশ্য হয়ে যাবে। আমাদের জানতে হবে কে বা কারা নজর রাখছে। অরিন্দম জানালার পাশে বসে এবার মোবাইলে বাইকের ছবি তোলার চেষ্টা করলো, কিন্তু বাইকটা কুয়াশার মধ্যে বারবার চোখের আড়াল হয়ে যাচ্ছে। ছবি নেওয়া যাচ্ছে না, যেন ইচ্ছে করে দূরত্ব ঠিক রাখছে, কেমন যেন প্রশিক্ষিত লাগছে চালকটাকে। আমরা নজরদারির মধ্যে আছি নিশ্চিত। রাতের অভিযানের খবর পৌঁছে গেছে অনেক আগেই। একটা গা ছমছমে নীরবতা ভর করলো গাড়ির ভেতর। বাইরের রাস্তার একঘেয়ে দৃশ্য যেন মুহূর্তে ভারী হয়ে উঠল। কেউ চাইছে না আমরা থানায় পৌঁছই, কিন্তু এত তাড়াতাড়ি কেন? কে জানে আমরা কি জেনেছি। অল্প কিছুক্ষণ পর গাড়ি কার্শিয়াং থানার চত্বরে ঢোকে। বাইকটা তখনও পেছনে ছিল, কিন্তু মোড়ে গিয়ে হঠাৎ হারিয়ে যায় পাহাড়ি এক গলির দিকে। এত কোথায়? এখানেই তো ছিল, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যেখানে ছায়া হারায় সেখানে অন্ধকার জন্ম নেয়। আমাদের সময় খুব বেশি নেই অরিন্দম। গাড়ি থামতে না থামতেই তারা দুজনে গাড়ির দরজা খুলে নেমে পড়ে। থানার মূল ফটক খুলে দেওয়া হয়েছে। অভ্যন্তরে ঢোকার আগে অর্জুন একবার পেছনে তাকায়, কিন্তু বাইকটার কোনো চিহ্ন নেই, শুধু কিছু কুয়াশা আর পাহাড়ের ঢালু নীরবভাবে তাকিয়ে। কমিশনার রাজদীপ মুখার্জি, ওসি বিক্রম এবং একজন ফরেন্সিক অফিসার সেখানে উপস্থিত। আমরা মৃত দুষ্কৃতীদের পকেট তল্লাশি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তিনি টেবিলের উপর দুটি জিনিস রাখলেন, একটি রাইফেল এবং একটি ভাঁজ করা কাগজ এবং একটা স্যাটেলাইট ফোন। এই রাইফেলটি দেখছেন, এটা সিরিয়াল নম্বর আন্তর্জাতিক পাচারকারীদের তালিকার সঙ্গে একদম মিলে গেছে। এটা তৈরি হয়েছে বেলজিয়ামে। আর এই কাগজে যা আছে। তিনি কাগজটা খুললেন। একটা খসড়া মানচিত্র, ঝাপসা পাহাড়ি রেখা, কিছু গোপন চিহ্ন এবং সাংকেতিক সংখ্যা, নিচে একটি নাম, অ্যাপেক্স রিজ। এই মানচিত্রটা পাহাড়ি গুহার পথ দেখাচ্ছে। সম্ভবত এটা দ্বিতীয় বা বিকল্প সুড়ঙ্গ, অবৈধ রুট। এটা 8 বছর আগে বন্ধ হয়ে যাওয়া ট্রেন পথের অংশ, কিন্তু তথ্য অনুযায়ী গত কয়েক বছরে এটি ফের সচল হয়েছে, তবে অবৈধভাবে। আরও ভয়ঙ্কর কথা জানুন, এই পাচার চক্রে জড়িত রয়েছে আন্তর্জাতিক 2 জন অস্ত্র আর হীরা ব্যবসায়ী। এদের একজনের নাম কিলিয়ান সেভারেন, ইন্টারপোলের রেড অ্যালার্টে থাকা ব্যক্তি। তাহলে চক্রের মাথা একজন বিদেশি এবং তার সহযোগীরা পাহাড়ি এই চক্রের ছায়াতলে লুকিয়ে রয়েছে। স্যার, আমাদের এখন পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের এখন পরবর্তী পদক্ষেপ খুব ভেবে চিন্তে নিতে হবে। ইতিমধ্যে আমরা নজরদারিতে রয়েছি। আপাতত হোটেলে ফিরে এই সমস্ত সূত্রগুলো নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আপনারা একা যাবেন না, পুলিশের গাড়ি আপনাদের হোটেলে পৌঁছে দেবে। গাড়ি চালাচ্ছিল পুলিশের ড্রাইভার। কুয়াশা ঘন হয়ে এসেছে। হঠাৎ রাস্তার এক বাঁকে সামনে পড়ে এক বিশাল পাথর। ড্রাইভার ব্রেক চাপতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায়। গাড়িটা পাহাড়ি ঢালে গিয়ে সজোরে ধাক্কা খায়। কাঁচ ভেঙে ছিটকে পড়ে যায়। চিৎকার, ধোঁয়া, কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট আলোতে শুধু বোঝা যায় ড্রাইভার স্টিয়ারিংয়ে ঝুলছে, শরীর নিথর। অর্জুনের কপাল ফেটে গেছে, কাঁধ জখম, তিনি জ্ঞান হারাচ্ছেন। তার আগে চোখ পড়ে এক ঝলক পাশের আসনটায়। অরিন্দম নেই, আর পাহাড়ি লোকজনদের কোলাহল যা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অর্জুন, কপালে সেলাই। চোখ খুলতেই সাদা দেওয়াল আর ইঞ্জেকশনের গন্ধে মোড়া ঘর।
আপনি জেগে উঠেছেন, ভাগ্য ভালো আপনার। কিন্তু আপনার সঙ্গে যিনি ছিলেন ওনাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর ওসি বিক্রম প্রবেশ করেন, সঙ্গে কমিশনার রাজদীপ মুখার্জি। মিস্টার রয়, আগের থেকে অনেকটাই সুস্থ আছেন আশা করি। আচ্ছা শুনুন, আমাদের টিম ইতিমধ্যেই গাড়ির ব্ল্যাক বক্স আর রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে। তবে যা মনে হচ্ছে এই দুর্ঘটনাটা যেভাবে ঘটেছে এটা কিন্তু কোনো নিছক অ্যাক্সিডেন্ট নয়। ওরা চায় না আমরা খুব বেশি দূর এগোই। একটা অনুরোধ, আমার ভাইপো পার্থ আর আমার বন্ধু গোপীনাথ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করুন। আমি নাম্বার দিচ্ছি, ওদের বলুন আমি ডেকেছি। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। বাড়ির বসার ঘর, বইয়ের তাক ভর্তি পুরনো পাণ্ডুলিপি আর গবেষণাপত্রে ঠাসা। ফোনের রিং বেজে ওঠে। গোপীনাথ গাঙ্গুলি চা খাচ্ছিলেন, উঠে ফোন ধরেন। নমস্কার, আমি কমিশনার রাজদীপ মুখার্জি দার্জিলিং থেকে বলছি। অর্জুন বাবুর তরফ থেকে ফোন করছি। কমিশনার রাজদীপ? হ্যাঁ বলুন, অর্জুন কেমন আছে? হ্যাঁ, ও এখন বিশ্রামে আছে, তবে সম্পূর্ণ সজ্ঞান। আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চায়। আমি ফোনটাকে ধরিয়ে নিচ্ছি। গোপীনাথ, ব্যাপারটা এবার অন্যরকম। তোমাকে ও পার্থকেও এবার কার্শিয়ান আসতেই হবে। আমি তো আসবই, কিন্তু পার্থ, ওর কি সময় হবে? তুমি একবার ওকে ফোন করে দেখো, যদি আসতে পারে তাহলে দুজনের অনেক উপকার হবে। আমার পক্ষে এখন কথা বলা কষ্টকর। ঠিক আছে, তোমাকে পরে আবার ফোন করব। আমি এখনই পার্থকে ফোন করছি। ঘরের ভেতর পাখা ঘুরছে। পার্থ ডেস্কে বসে পুরনো ফাইল ঘাঁটছিল। এমন সময় মোবাইল ফোনটা কাঁপতে শুরু করে। পার্থ, তোমার সময় আছে তো? অর্জুন আবার ঝামেলায় পড়েছে। এইবার ব্যাপারটা খুবই গুরুতর। ও নিজে ফোন করে জানিয়েছে আমাদের কার্শিয়ান যেতে হবে। তাহলে চমৎকার, প্যাকিং করে ফেলো। আমি ট্রেন টাইমিং দেখি, আমরা কাল সকালে রওনা দেব। অর্জুন শয্যাশায়ী, পাশে দাঁড়িয়ে আছে গোপীনাথ, পার্থ, কমিশনার রাজদীপ ও ওসি বিক্রম। ঘরটি নীরব, শুধু জানালার বাইরে হালকা কুয়াশা আর পাখির ডাক ভেসে আসছে। হ্যাঁ ঠিক বলছে, ঘটনাস্থল ঘুরে না দেখলে পুরো ছবি স্পষ্ট হবে না। আমরা যদি না বুঝি তাহলে তো। আমি একা যেতে পারছি না বলে তোমরা যাচ্ছ, সেটা আমার বড় ভরসা। তাহলে আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বুঝলে? কিন্তু আমরা কোথায় যাব? একটু থামো। অরিন্দমের শরীরে পেসমেকার লাগানো আছে। ওটা বিশেষ এক ধরনের, সেটার মাধ্যমে ট্র্যাক করা সম্ভব। হ্যাঁ, পেসমেকার? পেসমেকার দিয়ে লোকেশন ট্র্যাক করা যায় নাকি? ভালো প্রশ্ন। অরিন্দমের শরীরে একটা সেনা গ্রেড পেসমেকার বসানো আছে। ওটার ভেতরে জিপিএস ট্রান্সমিটার আছে। আমি এখানে বসেই ওর অবস্থান ট্র্যাক করতে পারবো। আরে এমনও হয়? হ্যাঁ, আমি একবার ট্র্যাকিং চালু করলেই সিগন্যাল পাবে। আর একবার দেখো, আমার পকেটের ভেতর একটা ম্যাপ আছে। পার্থ অর্জুনের কোটের ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা ম্যাপ বার করে। হ্যাঁ, এটাই তো সেই জায়গা। এই আমরা যেখানে গিয়েছিলাম, ম্যাপের পয়েন্টটা তো সেই জায়গাতেই। পার্থ আর গোপীনাথ, তোমরা ঘটনাস্থলে যাও, আর আমি এখান থেকে ট্র্যাক করব। প্রতি মুহূর্তের আপডেট দেব। পুলিশের সঙ্গে সংযোগ থাকবে। চিন্তার কিছু নেই, ঘটনাস্থল পুলিশ চেনে। আর তাছাড়া আমি অরিন্দমের পেসমেকারের জিপিএস লোকেশন ডেটা পুলিশকে দিয়েছি। ওরা বিশ্লেষণ করে লোকেশন ট্র্যাক করে নিয়ে যাবে। ওসি বিক্রম আপনাদের সঙ্গে যাবে, জায়গাটা ওদের রিপোর্টে রয়েছে। হ্যাঁ, আমরা জায়গাটা সিল করে রেখে দিই। আপনাদের সঙ্গে আমাদের টিম থাকবে। আমি আমাদের সিগন্যাল অপারেশন ইউনিটকে প্রস্তুত রাখতে বলেছি। ওরা অর্জুনবাবুর সঙ্গে সংযুক্ত থাকবে। বেশ,
তাহলে দেরি না করে রওনা হওয়া যায়। আপনারা একা যাবেন না, পুলিশের একটা ইউনিট যাবে আপনাদের সঙ্গে। আমাদের পক্ষে বিষয়টা যথেষ্ট গুরুতর। স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা পুরো সময়টাই সঙ্গে থাকব, কারণ পাহাড়ের ওদিকটা এখনো খুবই ঝুঁকিপূর্ণ। একটি ছোট কনভয় প্রস্তুত হয়েছে। সামনে একটি পুলিশের জিপ, পেছনে একটি সাদা এসইউভি, যেখানে গোপীনাথ ও পার্থ বসে আছেন। পাহাড়ি বাতাসে হালকা কুয়াশা ভাসছে, চারপাশ নিস্তব্ধ। গাড়ি ধীরে ধীরে রওনা হয় পাহাড়ের সরু পথ ধরে, নতুন কোনো সত্যের সন্ধানে। পার্থ, আজকাল পাহাড়ের বাতাসেও একটা চাপা উত্তেজনা টের পাচ্ছি যে। হ্যাঁ, গাড়ির সামনের সিটে বসা এক পুলিশ কনস্টেবল পেছনে ঘুরে বলে, স্যার, কমিশনার বলেছেন আপনি ওসি বিক্রমের নির্দেশে যা খুঁজতে চান তার পুরো স্বাধীনতা পাবেন। তবে আমাদের অনুরোধ, দ্রুত কাজ শেষ করে ফিরে আসবেন। জায়গাটা খুব নির্জন। ধন্যবাদ। নির্ভরযোগ্য সহযোগিতা ছাড়া তদন্ত করা যায় না। কনস্টেবল বাবু, আমরা সতর্কই থাকব। একটি ধুলো মাখা দুর্গম রাস্তা, সিঁড়ির ধারে গাড়ির চাকার ছাপ স্পষ্ট, পাশে কিছু ঝোপ। পুলিশের এক সদস্য গাড়ির চারপাশে পাহারা দিচ্ছে। এই যে দেখো, ডান দিকের পেছনের চাকা চোখে পড়ছে, ধারালো কিছু দিয়ে ফাটানো হয়েছে। হতে পারে বুলেট, তবে সাধারণ বুলেট নয়, স্পষ্টই কৃত্রিমভাবে ঘটানো। পাশ থেকে পুলিশ কনস্টেবল এগিয়ে আসে। স্যার, মানে আপনি বলছেন কেউ ইচ্ছা করেই টায়ার ফাটিয়েছে? ঠিক তাই। অর্জুন যেখানে পৌঁছেছিল কেউ চাইনি সে আর এক কদমে এগোক। পুলিশ অফিসার সতর্কভাবে চারদিক দেখে নেয়। আপনাদের পর্যবেক্ষণ আমরা রিপোর্টে তুলে নেব। আরও পরীক্ষা করে দেখছি আশেপাশে কেউ ফাঁদ পেতেছিল কিনা। এই রাস্তা থেকে সত্য বের করে আনতেই হবে। কনস্টেবল বাবু, অর্জুনের কাজ থেমে গেলে আমরা চলবো তার পথ ধরে। পরের দিন কার্শিয়াং হাসপাতাল। আমি বলি কি অর্জুন বাবু, এটা তো একেবারে থ্রিলার ম্যাটেরিয়াল। একটু থামো। হঠাৎ একটা খাম হাতে আসে, তাতে লেখা, যদি এই ছোকরাকে বাঁচাতে চাও তদন্ত বন্ধ করো, নয়তো ওকে মেরে ফেলবো। ছোকরা মানে কি অরিন্দম? একদম সিনেমার মতো হয়ে যাচ্ছে তো। অর্জুন বিছানা থেকে ধীরে ধীরে উঠে বসছে, মুখে দৃঢ়তা, চোখে জ্বলন্ত সিদ্ধান্তের ছাপ। গোপীনাথ ও পার্থ পাশে দাঁড়িয়ে। এবার শুরু হবে আসল লড়াই। অনেক হয়েছে, এখানে পড়ে থাকার সময় নেই আর। চলো, থানায় যেতে হবে। একজন নার্স সেই সময় কাগজপত্র নিয়ে ঘরে ঢোকে। সিস্টার, আমাকে ডিসচার্জ করে দিন। আমি আর হাসপাতালে থাকতে চাই না। জানি, কিন্তু সময় আমাদের হাতে আর নেই। এখানে থাকলে সত্যিটা সামনে আসবে না। ডিসচার্জ পেপারটা তৈরি করুন। নার্স কিছুটা দ্বিধায় থাকলেও মাথা নেড়ে বেরিয়ে যায়। তুমি তো সবসময় এমনই, মরার মুখ থেকে ফিরে আবার থানা। এই অর্জুন থামবে না, থামতে জানে না। অপরাধীর মুখোশ খুলে না ফেলা পর্যন্ত তো আমার থামার প্রশ্ন নেই। থানা, কমিশনারের রুম। একই রকম হুমকি আমাদের কাছেও এসেছে। সব দিক খতিয়ে দেখে যা বুঝেছি, তোমার ট্র্যাক করা লোকেশন পাহাড়ি গুহা, সেটাই মূল ঘাঁটি। ঠিক তাই, কালই অভিযান শুরু করতে হবে। আপনাদের তো আগেই বলেছি, অরিন্দমের পেসমেকারে জিপিএস বসানো আছে। আমরা সেই ট্র্যাক বিশ্লেষণ করে পৌঁছে যাব ওদের কাছে। দেখি শালাগুলো কত বাড়তে পারে। একটি কুয়াশাচ্ছন্ন সকাল। পাহাড়ি পথ পেরিয়ে অর্জুন, পার্থ ও গোপীনাথ সহ ছোট্ট দলটি এগিয়ে চলেছে গুহার দিকে। সামনে দুজন সশস্ত্র পুলিশ, মাঝখানে অর্জুন, পার্থ ও গোপীনাথ, পিছনে কমিশনার রাজদীপের দল। গাছের পাতায় শিশির, বাতাসে থমথমে নিস্তব্ধতা। আহা, আমি যে আর পারছি না। আমি যে কলম ধরি, বন্দুক নয়। এই পাহাড়ি গুহা আমার জগৎ নয়। একসময় তারা জিপিএস ট্র্যাক করে অনুসরণ করে পৌঁছে যায় গুহার মুখে।
গাড়ি থেকে সবাই নামলো আর পুলিশরা নিজেদের বন্দুক লোড করলো। খুব সন্তর্পণে এগোতে থাকলো তারা। সামনে দেখতে পেল মরচে ধরা লোহার দরজা। পুলিশ সেটা ধাক্কা দিয়ে খুলে দেয়। খুলতেই তারা দেখে ভিতরে নেমে চলেছে সিঁড়ির মতো খাড়া পাথুরে পথ। চারপাশ অন্ধকার, সবার হাতে টর্চ। বেশ কিছু দূর যেতেই সবাই খেয়াল করে সবার পায়ের নিচে ধাতব লোহার পাত। যখনই 5 জনের পা একসাথে পড়ে, পাতটা ঘর ঘর শব্দে নিচে নামতে থাকে। চারপাশে জ্বলতে শুরু করে অদ্ভুত নীলাভ আলো। এ তো দেখি যন্তর মন্তর ঘর। পাতটা নামছে তো নামছেই। সবাই সাবধান থেকো, নিচে নামলেই যদি গুলি চলে বুঝতে হবে এটা নিছক ফাঁদ। এক সময় পাত নিচে নেমে এক বিশাল চেম্বারে এসে দাঁড়ায়। কারা যেন চলাফেরা করছে। হঠাৎ চারদিক থেকে তীব্র আলো জ্বলে ওঠে। ট্যাক ট্যাক শব্দে মেশিন গানের রিলিজিং ক্লিক শোনা যায়। পরক্ষণেই শুরু হয় বৃষ্টির মতো গুলি বর্ষণ। 4 জন পুলিশ নিহত হয়। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায় রক্তাক্ত অবস্থায়। অর্জুন গর্জে ওঠে, কভার নাও, নিচে বসো। একটু বাম দিকে ঘুরে একটি ছোট পাথরের দেয়ালের আড়ালে আশ্রয় নেয় অর্জুন। তারপর দ্রুত পজিশন নিয়ে ডান কাঁধের উপর দিয়ে রাইফেল তোলেন। চোখে এক রোখা শিকারীর দৃষ্টি। তোমরা মরতে এসেছো, আমিও নিয়ে এসেছি মৃত্যু। ঠাই 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 3টে রিভলভার শট। এক এক করে 3 জন শত্রু ছিটকে পড়ে যায়। অর্জুন, পার্থ ও গোপীনাথ খুব সন্তর্পণে এগোতে থাকে। কিছু দূর এগোতেই তারা দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় অরিন্দম একপাশে পড়ে, মুখে রক্ত, চোখে বাঁচার আকুতি। অরিন্দম! হঠাৎ করেই একটি ঘোর লাল আলোয় বেরিয়ে আসে এক অবয়ব। কালো চাদরে ঢাকা মুখ, হাতে অদ্ভুত নকশার বন্দুক। নিজেকে আমাদের হাতে তুলে দাও অর্জুন, না হলে এই ছেলেটার মাথার ভেতর রক্ত থাকবে না। পুলিশরা থমকে যায়, স্নায়ু টান টান। এক পুলিশ ধীরে ধীরে বন্দুক তুলে হঠাৎ গুলি করেন, কিন্তু অবয়বটা একপাশে লাফ দিয়ে পাশ কাটায়। গুলিটা পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপরই পরপর 2টো গুলি ছোড়ে সে। আর সেই সাথেই অরিন্দমের গলা থেকে ভেসে ওঠে মৃত্যু যন্ত্রণা। হুঁশিয়ার করেছিলাম তোমাদের। অর্জুন আর নিজেকে সামলাতে পারল না। মুহূর্তেই অর্জুন গর্জে ওঠে। এক লাফে ছুটে যায় সেই অবয়বের দিকে। 2 হাতে রাইফেল ছুড়ে অবয়বটার মাথায় আঘাত করে। তারপর পাথরের মেঝে 2 জন গড়িয়ে পড়ে। হাতাহাতি শুরু হয়। সঙ্গে সঙ্গে আরও 3 জন মুখোশধারী অর্জুনকে পরাস্ত করতে এলে পার্থ, গোপীনাথ আর এক পুলিশ কর্মী ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মল্লযুদ্ধ। অবশেষে ওরা 3 জন মুখোশধারী পরাস্ত হয়। তারপর 3 জনেরই মুখোশ টেনে ছিঁড়ে ফেলা হয়। অরিন্দমের মৃত্যুর হিসেব দিবি তুই আজ। অবয়ব পকেট থেকে ছুরি বের করে অর্জুনের পেটে ঢোকাতে যাচ্ছে, কিন্তু অর্জুন বাঁ হাত দিয়ে ওর হাত চেপে ধরে। তারপরে ডান হাত দিয়ে এক ঘুষি মারে। অবয়বটা ছিটকে যায় পাথরের স্তম্ভে। রক্তে মুখ ভেসে উঠেছে। আর ততক্ষণে পুলিশ বাহিনী এসে তাকে আটক করে। মুখোশটা টেনে খুলে দেয় অর্জুন। দেখেই অবাক হয়, এ তো হোটেলের মালিক ডি অ্যান্টনি। ডি অ্যান্টনি দিশেহারা হয়ে যায়। সে বলতে শুরু করে, মিস্টার জোনাস, মিস্টার মিলার, রকি থমাস, তোমরা কোথায়? এদেরকে শুট করো। কেউ আসবে না, ওদের পুলিশ বন্দি করেছে। থমাস, জোনাস, মিলার, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল, সব শেষ করে দেব, সব শেষ করে দেব। অর্জুন এবার তীব্র কণ্ঠে বলল, আগে তোরা ছাড়া পেলে তো কিছু করবি। তা ডি অ্যান্টনি না বৌদ্ধ মঠের লামা? কি ডাকবো তোকে? বৌদ্ধ মঠে দেখেই আমার সন্দেহ হয়েছিল তোকে শালা। এই বলে সজোরে এক ঘুষি মারল ডি অ্যান্টনির মুখে।
খানিকক্ষণের মধ্যেই কমিশনার রাজদীপের বাকি পুলিশ বাহিনী গুহায় প্রবেশ করে। চারদিক ফায়ার কভার দিয়ে তারা এগিয়ে আসছে। চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। বাকি অপরাধীরা আতঙ্কে গুলি চালাতে থাকে, কিন্তু পুলিশদের প্রশিক্ষিত দল নিখুঁতভাবে একে একে সবাইকে ধরাশায়ী করে। একজন দুষ্কৃতী গুহার পাশে দড়ি বেয়ে পালাতে চাইলে স্নাইপার শটে কুপোকাত হয়। অর্জুন ধুলোয় রক্তাক্ত হয়ে বসে আছেন। গোপীনাথ কাছে ছুটে আসছে। পার্থ অরিন্দমের নিথর দেহ ধরে আছে। একটা তরুণ প্রাণ চোখের সামনে নিভে গেল। ছেলেটাকে আমরা চিনতামই না ঠিকই, কিন্তু ও যে আমাদের লড়াইয়ের একটা অংশ হয়ে গিয়েছিল। এ মৃত্যু আমাদের কাঁধে যেন পাথরের ভার চাপিয়ে দিয়ে গেল। সব দায় মিটিয়ে ফেলা যায় না, কিছু কষ্ট চুপচাপ বুকেই পুড়ে যায়। তবে অন্যায় যারা করেছে তারা এবার রেহাই পাবে না। পুলিশের গোলাগুলিতে দুষ্কৃতীরা ধীরে ধীরে সবাই পরাস্ত হয়। এই ভয়াবহ পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছে অর্জুন সেনগুপ্তর বুদ্ধি, সাহস আর নিষ্ঠার জন্য। স্যার, শুধুমাত্র আমার জন্য না, এখানে সবার অবদান রয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট তার নিজের প্রাণের বিসর্জন পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, অরিন্দমের মৃত্যু, এই লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। যখন এই কেস নিয়ে আলোচনা হবে, এই অরিন্দম নামটা আমাদের সবার মনে এক বিষণ্ণতা সৃষ্টি করবে। এরপর অর্জুন, পার্থ, গোপীনাথ ও কমিশনার রাজদীপের নেতৃত্বে এক বিশাল উদ্ধার অভিযান চালানো হয়। গুহার ভিতর থেকে বেরিয়ে আসে বহু মূল্যবান নিদর্শন, যেগুলো প্রায় 8 বছর আগে রহস্যজনকভাবে চুরি হয়ে গিয়েছিল। প্রতিটি বস্তুতেই সেই অতীতের গৌরব আর অপূরণীয় ইতিহাসের ছাপ। বিশেষজ্ঞ দল ডেকে আনা হয়। নিদর্শনগুলো বিশ্লেষণ করে নিশ্চিত করা হয় এগুলোই সেই হারিয়ে যাওয়া ঐতিহাসিক সম্পদ। সংবাদ মাধ্যমে ঝড় ওঠে, দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দার্জিলিংয়ের মিউজিয়ামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন রিকভার্ড ট্রেজার্স গ্যালারি খোলা হয়েছে, যেখানে সমস্ত উদ্ধারকৃত নিদর্শনকে সম্মানের সঙ্গে স্থান দেওয়া হয়েছে। প্রতিটি জিনিসের পাশে রাখা হয় তথ্য, কিভাবে তা চুরি হয়েছিল, কারা উদ্ধার করেছে এবং কোন তারিখে তা ফেরত আনা হয়েছে। গ্যালারির উদ্বোধনের দিনে অর্জুন, পার্থ ও গোপীনাথকে বিশেষ সম্মাননা দেওয়া হয় তাদের সাহস, বুদ্ধি ও নিষ্ঠার জন্য। এইবার একটা থ্রিলার গল্প লেখা যাবে হয়তো, নাম দেব সুরঙ্গের আধারে। কিন্তু এই গল্পের পেছনে যে কতটা অন্ধকার লুকিয়েছিল। হলঘর, চারিদিকে কোলাহল, কিন্তু তার মধ্যেও অর্জুন, পার্থ আর গোপীনাথের মনে এক নীরবতা। আর এই নীরবতায় যেন অনুরণিত হচ্ছে একজন যোদ্ধার এক অনুচ্চারিত কৃতজ্ঞতার আর এক অপূরণীয় শূন্যতার কথা, যার নাম অরিন্দম। এমন সময় হলঘরের কোলাহল ভেঙে স্পিকার বললেন, এইবার আমাদের মাঝে গোয়েন্দা অর্জুন তার এই রহস্যের যাত্রাপথের অভিজ্ঞতা শোনাবেন। এরপর হাততালির শব্দ। অর্জুন মাইকের সামনে যায় আর স্পিচ দিতে শুরু করে। ধন্যবাদ সকলকে। হলঘরে থাকা সকল সদস্যদের সম্মান জানিয়ে আমি খুব সংক্ষেপে বলছি আমাদের এই অভিযানের কথা। প্রথমে আমাদের লক্ষ্য ছিল চুরি হওয়া ইতিহাসকে ফিরিয়ে আনা। দিনের পর দিন একটা একটা সূত্র ধরে আমরা এগিয়েছি। মিউজিয়ামের হারানো সম্পদ উদ্ধার করেছি, অপরাধীদের ধরেছি। কিন্তু সেই অভিযানের শেষ প্রান্তে আমরা হারালাম এক অমূল্য জীবন, অরিন্দম। ওর সাহস, ওর প্রত্যয়, শেষ মুহূর্তেও ও আমাদের জন্য একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আজ আমরা যা ফিরিয়ে এনেছি তা শুধু ইতিহাসের নিদর্শন নয়, এটা অরিন্দমের রক্তে লেখা এক ইতিহাস। আমরা কৃতজ্ঞ, আমরা শোকাহত অরিন্দমের জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক মতিঝিলের কলমে অর্জুন এবার দার্জিলিংয়ে। গল্প পাঠিয়েছিলেন রুদ্র। গল্পের প্রধান চরিত্র ছিলেন রাজ, প্রদীপ্ত, শুভজিৎ ও অরিত্র। গল্পে ডি অ্যান্টনির ভূমিকায় ছিলেন অতনু এবং অন্যান্য চরিত্র ছিলেন
রাহুল, রাজদীপ, দীপ্তশী, সনক, সনাতন ও অচ্যুতা এবং গল্পের সূত্রধারে আমি অস্মিতা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।